আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। মেডওয়্যার 47 ডেজ এই কোর্সের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকে ক্লাস হবে গতিবিদ্যার উপরে। আমরা জানি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান থেকে 15টা এমসিকিউ আসবে, সুতরাং আমাদেরকে হাই ভোল্টেজ টপিকগুলোকে বেশি ফোকাস করতে হবে, কারণ এখানে 21টা অধ্যায় আছে, অনেক অধ্যায় থেকে প্রশ্ন হবেই না। আবার যে অধ্যায়গুলো থেকে হবে সেগুলো খুব স্পেসিফিক জায়গা থেকে হবে, একটু মনে রাখবা। তো আমরা চেষ্টা করব জাস্ট হাই ভোল্টেজ টপিকগুলো পড়ার জন্য। ওকে, খেয়াল করো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হচ্ছে কী বলতো, যে যেই বিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তুর স্থিতি বা গতি নির্ধারণ করা যায় বা গতি নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আশা করি তোমরা সবাই এটা জানো। কারণ কি, আমরা জানি যে প্রকৃতপক্ষে কেউই স্থির নয়, পৃথিবী নিজেও ঘুরতেছে নিজ অক্ষের উপরে, তাহলে পৃথিবীও তো স্থির নয়, তাই না? তো সেক্ষেত্রে পৃথিবীও ঘুরতেছে। কিন্তু কথা হচ্ছে, আমরা যদি অন্য একটা বস্তুর সাপেক্ষে আরও একটা বস্তুর স্থিতি বা গতি আমরা নির্ধারণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হবে? পৃথিবীতে যে কোনো একটা বিন্দুকে আমরা স্থির ধরে নিতে হবে। এই যেই বস্তুটাকে আমরা স্থির ধরে নিলাম, বা যেই বস্তুটার সাপেক্ষে হচ্ছে আমরা আরও একটা বস্তুর গতি বা স্থিতি নির্ধারণ করলাম, সেইটাই হলো মূলত প্রসঙ্গ কাঠামো। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই যে এখানে কিছু কথাবার্তা আছে, এটা আমি যে কথাটা জাস্ট বলছিলাম ওইটার কিছু ব্যাখ্যাবোধক কথাবার্তা এখানে আছে। তোমরা এটা মনে রাখবা যে কোনো বস্তুর গতির বর্ণনা করার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয়, যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। তাইলে কি বললাম ভাইয়া পুরা? প্রসঙ্গ কাঠামো কাকে বলা হয়? যেটার সাহায্যে একটা বস্তুর গতি বর্ণনা করা হয়, সেইটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। মেইন কথা হচ্ছে এইটুকু, এটাই দেখবা। আচ্ছা, এরপরে খেয়াল করো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হচ্ছে কীভাবে দেখো, তোমার যে বিন্দুর সাপেক্ষে কণাটির অবস্থান নির্ণয় করা যায় তাকে প্রসঙ্গ বিন্দু বলা হয়। সেম কথাবার্তা এখন একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেমন এইখানে কি লাগবে আমাদের, এই যে বস্তুর বিভিন্ন কণার অবস্থান একটি মাত্র স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা হয়, তাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলা হয়। মানে একটা মাত্র বিন্দুর সাপেক্ষে হচ্ছে আমরা একটা বস্তুর তোমার কি বের করব, অবস্থান নির্ধারণ করব, ঠিক আছে? তো একটা বিন্দুর সাপেক্ষে যদি আমরা অবস্থান নির্ধারণ করি, তাহলে সেইটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হবে। ওকে, এখন একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণগুলো লাগতে পারে একটি দীর্ঘ সরু দণ্ড, একটি দীর্ঘ সরু সুতা, ঝুলন্ত সুতা, একমাত্রিক বস্তু বা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এরপরে চলে আসে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কারা? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণগুলো আমাদের লাগবে ফুটবল খেলার মাঠে গতিশীল ফুটবল দ্বিমাত্রিক স্থানে দৌড়াচ্ছে, ঠিক আছে? পাতলা কাগজ, পাতলা ধাতব পাত ইত্যাদি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এবং পিঁপড়ার গতি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। এই উদাহরণগুলো আমাদের লাগবে। এরপর খেয়াল করো ত্রিমাত্রিক বস্তু, কোনো একটি বস্তুর বিভিন্ন কণা এক কাঠামোয় অবস্থান করে ত্রিমাত্রিক একটা কাঠামোতে এটাকে অবস্থান করলে সেটাকে ত্রিমাত্রিক বস্তু বলা হয়। খেয়াল করো ভাইয়া, আমাদের ত্রিমাত্রিক বস্তু হচ্ছে টেবিল, চেয়ার, ইট, পাথর ইত্যাদি হলো ত্রিমাত্রিক বস্তু। আমরা যখন ভেক্টর পড়ছিলাম তখন বলছিলাম না যে 3টা অক্ষ থাকে, হ্যাঁ? এটা আমরা আই ভেক্টর, এটা জে ভেক্টর, এটাকে কে ভেক্টর ধরছিলাম, তাই না? এই স্থানাঙ্ক ব্যবস্থা, এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক বা ত্রিমাত্রিক বস্তুর। তো এই যে 3টা মাত্রা আছে, তো সেক্ষেত্রে এটাকে ত্রিমাত্রিক বস্তু বলা হয়। আমাদের জাস্ট এত কিছু লাগবে না, লাগবে হচ্ছে ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ টেবিল, চেয়ার, ইট, পাথর ইত্যাদি হলো ত্রিমাত্রিক বস্তু। ওকে, জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা তোমরা চাইলে দেখতে পারো। যে প্রসঙ্গ কাঠামোর কোনো ধরনের ত্বরণ বা মন্দন থাকে না, অর্থাৎ যে প্রসঙ্গ কাঠামো স্থির বা সমবেগে সরলরেখায় গতিশীল হয়,
তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। সমবেগে চলমান অথবা স্থির থাকলে সেটাকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। নিউটনের গতিসূত্র সমূহ জড় প্রসঙ্গ কাঠামোতে ব্যবহার করা হয়, এটা ইম্পর্ট্যান্ট। এই যে জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের এই যে এটা পরিবর্তন হয় না, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ইনভ্যারিয়েন্স বা অপরিবর্তনীয়তার নীতি। ওকে, এরপরে এরপরে আমাদের কি লাগবে? অঝড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ত্বরণ বা মন্দন সহ অসমবেগে, যেটা অজড় কাঠামো সেটা হচ্ছে কি অসমবেগে, ওইটা ছিল সমবেগে, তাই না? এই অসমবেগে গতিশীল প্রসঙ্গ কাঠামোকে অঝড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। যেমন কৃত্রিম উপগ্রহ, রকেট, লিফট ইত্যাদি অঝড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। নিউটনের গতিসূত্রগুলো এই ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এরপরে পরম গতি, আপেক্ষিক গতি। পরম গতি কি, আপেক্ষিক গতি কি, এখান থেকে আমাদের কি লাগবে দেখো ভাইয়া। এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয় কোনো স্থিতি। মানে আমরা জানি, ধরো এই একটা বস্তু, এই বস্তুটাকে সাপেক্ষে আমি ধরো এখানে এ বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তুটাকে ধরো আমি গতিশীল ধরলাম, আবার ধরো এখানে বি বিন্দুতে এটার সাপেক্ষে আমি বস্তুটাকে স্থির ধরলাম। কিন্তু প্রকৃতপক্ষে এই যে বিন্দুটা আছে এটা তো পৃথিবীর ভিতরে অবস্থিত, তাই না? প্রকৃতপক্ষে পৃথিবী নিজেই ঘুরতেছে, তাহলে এই বস্তুটা তো গতিশীল, তাই না? তাহলে সেই যদি হিসেবটা করি আমরা বলতে পারি যে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, কোনো জিনিসটাই প্রকৃতপক্ষে স্থির না, কারণ এটাও ঘুরতেছে, তাহলে এটা হচ্ছে আপেক্ষিক, এটাকে আমরা আপেক্ষিক ধরে নিচ্ছি। আবার সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয় কোনো স্থিতি, এটাই জাস্ট বলতে চাইছি এখানে, বুঝছো? এটা একটু দেখবা। গতি বিষয়ক বিভিন্ন রাশির স্মরণ কি বলো তো? তোমরা মোটামুটি জাস্ট বুঝো। ধরো এখানে এ হচ্ছে তোমার বাসা এ বিন্দুতে, আর এখানে বি বিন্দুতে ধরো তোমার স্কুল। এখন তুমি এই বিন্দু থেকে শুরু করে সোজা তুমি স্কুলের দিকে চলে যাবা, সোজা, একদম সোজা, কোনো বাঁকা হবে না। এই যে সোজা বরাবর গেলা নির্দিষ্ট দিকে সোজা, এটাই হচ্ছে মূলত স্মরণ। আর তুমি চাইলে হচ্ছে এইভাবে বাসায় না গিয়ে এইভাবে তুমি হচ্ছে স্কুল যেতে পারো, আবার তুমি এই পথ দিয়ে জাস্ট এইদিকে ঘুরে আসতে পারো, এই দিক থেকে ঘুরে যাইতে পারো। এই যে তুমি হচ্ছে যে কোনো পথ অতিক্রম করে সেখানে গেছো, এটাকে বলা হয় দূরত্ব, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট দিকে যেটা সেটা হচ্ছে স্মরণ, আর যে কোনো দিকে যেটা সেটা হচ্ছে দূরত্ব। তাহলে আমাদের এই স্মরণটার কথা বলেছে কোনো নির্দিষ্ট দিকে, জাস্ট স্মরণের ক্ষেত্রে মনে রাখবেন নির্দিষ্ট দিকে বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলা হয়। স্মরণ একটা ভেক্টর রাশি, স্মরণের মান আছে এবং দিক আছে। যেমন তুমি বাসা থেকে এ থেকে বি বিন্দুতে গেছো, স্কুলের দিকে গেছো, তাই না? এখানে ধরো 10 মিটার, এটা হচ্ছে এটার মান, ঠিক আছে? আবার কোন দিকে গেছো? বি এর দিকে গেছো, এটা হচ্ছে দিক। ওকে, এরপর হচ্ছে স্মরণের একক মাত্রা। স্মরণ একক কি ভাই? স্মরণ একক মিটার, সিম্পল কথাবার্তা। আর মিটার মানে কি? এটার মাত্রা হচ্ছে এল। আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, এইখানে এই কোশ্চেনটা মনে হয় মেডিকেল ভর্তি বই কি আসছিল এখানে, যে একটা বস্তু পূব দিকে 3 কিলোমিটার 4 কিলোমিটার অতিক্রম করছে। ধরো এই বিন্দু থেকে এটা হচ্ছে পূব দিক, এদিকে গেছে 4 কিলোমিটার, এরপরে উত্তর দিকে উপর দিকে মানে গেছে 3 কিলোমিটার। বস্তুটির স্মরণের মান নির্ণয় করো। স্মরণ কি ভাই? এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে না? তাহলে এসি হচ্ছে যদি পিথাগোরাসের সূত্র ধরি, অতিভুজ ইকুয়ালস টু √/, এই দুইটার মধ্যবর্তী বর্গের যোগফল। তাহলে খেয়াল করো ভাইয়া, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না? তাহলে √/, 4 স্কোয়ার মানে কত? 16, প্লাস হচ্ছে 3 স্কোয়ার মানে 9, তাহলে হলো 25, √/, 25 মানে কত ভাইয়া? 5। ওকে, তাইলে এদের স্মরণ হচ্ছে এটা, নির্দিষ্ট দিকে হচ্ছে স্মরণ, এসি হচ্ছে স্মরণ। ধ্রুতি বলছে কোনটা ভাইয়া? দূরত্বের সাথে কোনো বস্তু যেই সময়, এই যে এখানে বলছে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ধ্রুতি বলা হয়। মানে এটা কিন্তু স্মরণ না। আর বেগ হচ্ছে কি ভাইয়া? স্মরণের সাথে কোনো একটা বস্তু একক সময়ে যে স্মরণ অতিক্রম করে সেটা হবে বেগ, আর যেইটা হচ্ছে জাস্ট মাত্র
দূরত্বের সাথে যেটা অতিক্রম করবে সেটা হবে দ্রুতি। আচ্ছা, দ্রুতি এর এসআই একক হলো কি ভাইয়া? এর একক হলো মিটার পার সেকেন্ড। দ্রুতি এবং বেগ দুইটারই একক সেম, আর এটার মাত্রা হচ্ছে এম, মানে হচ্ছে এল, আর সময়ের একক সেকেন্ড টি, আর ইনভার্স 1। এরপর হচ্ছে গড় দ্রুতি কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব ও মোট ব্যয়িত সময়ের ভাগফলকে গড় দ্রুতি বলা হয়। কারণ একটা বস্তু মোট যে দূরত্ব অতিক্রম করে মোট সময়ের সাপেক্ষে সেইটা হচ্ছে ওইটার গড় দ্রুতি। ঠিক আছে। এরপরে ভাই তাৎক্ষণিক দ্রুতি, সময় ব্যবধান শূন্যর কাছাকাছি হলে সময়ের সঙ্গে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। মানে সময়টার ব্যবধান যদি খুবই কম হয়, একদম সীমিত সময় ব্যবধানটা একদমই কম, যেটা শূন্যের কাছাকাছি হয়, তখন সময়ের সঙ্গে বস্তুর দূরত্বের যে পরিবর্তনের হার, দূরত্বের সাথে নট সরণ, ঠিক আছে, সেইটাকে আমরা কি বলবো ভাইয়া? তাৎক্ষণিক দ্রুতি বলবো। ওকে। এরপরে খেয়াল করো গড় বেগ, বেগ ভাগ হচ্ছে সময়, সেটাই তো গড় বেগ, তাই না? তাহলে যে কোনো সময়ের ব্যবধান কোনো বস্তুর মোট সরণ মানে কি ভাইয়া? বেগ। সরণের সাপেক্ষে কী হয়? বেগ হয়, তাই না? তাহলে মোট সরণ বলবো, এখানে কিন্তু দূরত্ব না। তাহলে সরণে ওই সময়ের ব্যবধান নিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় সেটা হচ্ছে ওই বস্তুর গড় বেগ। তাইলে আমরা কি পাইলাম? মোট সরণ আর মোট সময় দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গড় বেগ। তাৎক্ষণিক বেগ, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর সরণের পরিবর্তনকে সংক্ষেপে তাৎক্ষণিক বেগ বলা হয়। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক যে মানকে, সেই মানটাকে তাৎক্ষণিক বেগ বা সংক্ষেপে বেগ বলা হয়। এই তো মধ্য বেগ, দুইটা বেগের কে হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমরা মধ্য বেগ পাবো। আদি বেগের হচ্ছে শেষ বেগের কে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্য বেগ পাবো, তাই না? আপেক্ষিক বেগ। ওকে। এরপর আমাদের কি লাগতেছে দেখো, দুটি গতিশীল বস্তু একই দিকে চললে বস্তুটি দুটির বেগ বিয়োগ করে আপেক্ষিক বেগ পাওয়া যায়। মানে দুইটা বস্তু, ধরো এ একটা বস্তু, এটার বেগ হচ্ছে u1, আর আরেকটা বস্তু বি, এটার বেগ হচ্ছে v1। তাহলে এই দুইটা বস্তু যদি একই দিকে চলে, তাহলে এই দুইটা বস্তুর মধ্যে যদি বিয়োগ করি তাহলে আমরা এটা আপেক্ষিক বেগ পাবো। আবার দুটি গতিশীল বস্তু বিপরীত দিকে চললে এদের মধ্যে যোগ করব, তাহলে একটা ধরো এই দিকে চলতেছে u1, আর আরেকটা ধরো হচ্ছে u2, এটা হচ্ছে এই দিকে চলতেছে, তাহলে এদের বিয়োগ করে দিবা, যোগ করে দিবা। যোগ করলে কি পাবা? এদের বেগ পাবা, আপেক্ষিক বেগ পাবা। ঠিক আছে, আপেক্ষিক বেগ নির্ণয়ের সিস্টেমটা জেনে রাখবো, এগুলো আসে কিন্তু। এরপর খেয়াল করবে সমবেগ, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বেগের মান ও দিক ধ্রুব থাকলে সেটাকে সমবেগ বলা হয়। আচ্ছা, এখন খেয়াল করবে একটি বস্তুর সমবেগে এত কিলোমিটার 5 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগে যাচ্ছে, এই কথাটা দ্বারা কি বোঝায়? নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। অসমবেগ, যদি ভিন্ন ভিন্ন সময়ে বস্তুর বেগ ভিন্ন ভিন্ন হয় তবে তাকে অসমবেগ বলা হয়। কাজের সময়ের সাথে সরণের হারের মান অথবা দিক উভয়ই পরিবর্তিত হয়। বুঝছো বিষয়টা? মান দিক দুইটাই পরিবর্তন হবে, হ্যাঁ, এরা চেঞ্জ হবে না। সমবেগ মানে একই দিকে যাচ্ছে, একই সময়ে যাচ্ছে, ঠিক আছে, আর এই ক্ষেত্রে দুইটাই চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে ভাইয়া তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক মানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো একটি গতিশীল বস্তুর সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগের পরিবর্তনের হার v/t, বুঝছো, বেগের পরিবর্তনের হারকে আমরা তাৎক্ষণিক ত্বরণ বলি। গড় ত্বরণ, আচ্ছা এগুলো দরকার নেই। ত্বরণ 2 প্রকার, সমত্বরণ, অসমত্বরণ। সমত্বরণ মানে কি? যদি বেগটা সমবেগ হয়, তাই না? খেয়াল করবে ভাইয়া, সমত্বরণ ত্বরণ যদি সময় ধ্রুব হয় তবে তাকে সমত্বরণ বলা হয়। কোনো ত্বরণ যদি সময় ধ্রুব হয়, যেমন অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে g = 9.8, এইটা হচ্ছে একটা সমত্বরণের উদাহরণ। ওকে। একটি বস্তুর সমত্বরণ 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 বলতে বোঝায় যে একই দিকে বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স বৃদ্ধি পাচ্ছে, এটা দেখবা। অসমত্বরণ, সময়ের সাথে কোনো বস্তুর যখন বস্তুর ত্বরণ ভিন্ন ভিন্ন হয় তখন তাকে অসমত্বরণ বলা হয়। এই জায়গাটা দেখবা, স্থির অবস্থান হতে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সমানুপাতিক। বুঝছো? মানে আমরা জানি
যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এটা হচ্ছে কিসের সূত্র? গতির প্রথম সূত্র। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো কি ভাই, ভি সমান সমান ভি সমানুপাতিক কি বলতে পারো? ভি সমানুপাতিক টি বলতে পারো, তাই না? স্থির অবস্থা থেকে সমত্বরণে যদি ত্বরণটা ধ্রুবক হয় তাইলে চলমান বস্তুর কি হবে? বেগটা সময়ের সমানুপাতিক হবে। সিম্পল কথাবার্তা। এরপরে যদি তোমরা দ্বিতীয় সূত্র দেখো, খেয়াল করো ভাইয়া। আচ্ছা, এই সূত্রটা যদি একটু খেয়াল করো, এই যে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, এই সূত্রটা থেকে আমরা কি পাই? এই সূত্রটা থেকে আমরা পাই স্থির অবস্থান হতে সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা এসটা হচ্ছে কি দূরত্বের সময়ের বর্গের সমানুপাতিক। জাস্ট এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার যে সূত্রটা আছে গতির, ওই সূত্রটা থেকে এটা পাওয়া যায়। এটা মাথায় রাখবা, এগুলাই আমাদের লাগবে, এগুলা থেকে ম্যাথ আসবে। ঠিক আছে, ছোট ছোট ম্যাথ। এরপরে যে এদের মধ্যে যে সম্পর্ক, সমতরণ বস্তুর আদি বেগ, শেষ বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এখান থেকে আমরা একটা সূত্র পাই। সেই সূত্র থেকে আমাদের জাস্ট কি মনে রাখা লাগবে, কি দেখো, যে ভি সমানুপাতিক রুট ওভার এস, মানে স্থির অবস্থান হতে সমতরণে গতিশীল বস্তুর শেষ বেগ, যে শেষ বেগ ভি আছে, সেই বেগটা অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, মানে সমানুপাতিক হচ্ছে কি দূরত্বের বর্গমূলের, এইটা। ওকে, এগুলো দেখবা। অবস্থান সময় লেখচিত্র। অবস্থান কাকে বলে বলো তো? কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দু যদি অবস্থিত হলে সেই বিন্দু থেকে ওই বস্তুর দূরত্বটাকে মূলত অবস্থান বলে না? অবস্থান আর কি বলা লাগে অবস্থান সম্পর্কে? তত বেশি ইম্পর্টেন্ট না, দরকার নেই। এখন চলে আসি প্রাসে। ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো বিন্দুর দিকে তির্যক ভাগে নিক্ষেপ করাকে প্রাস বলা হয়। কি বলছে ভাই? ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তু ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো একটা বিন্দু থেকে যদি কোনো দিকে তির্যকভাবে নিক্ষেপ করি একটা বস্তুকে, সেইটাকে বলবো, সেই গতিটাকে বলবো প্রাসের গতি। এখন খেয়াল করো, প্রাস সম্পর্কে আমাদের কি কি জানতে হবে? প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল হলো অভিকর্ষ বল। প্রাসের উপর কোন বল কাজ করে? অভিকর্ষ বল কাজ করে। ঠিক আছে, প্রাসের সর্বাধিক উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুবই কম, তাই প্রাসের গতির আলোচনায় অভিকর্ষ ত্বরণের মান স্থির ধরে নেওয়া হয়। প্রাসের গতি আলোচনায় বায়ুর বাধা উপেক্ষা করে আমাদের কাজটা করতে হবে, বায়ুর বাধা ইম্পর্ট্যান্ট না। প্রাসের গতি সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা দেখো ভাইয়া। প্রক্ষেপণ বিন্দু। প্রক্ষেপণ বিন্দু কাকে বলা হয়? যে বিন্দু দিয়ে প্রাস প্রক্ষেপিত হয়, মানে প্রাস একটা বস্তুকে হচ্ছে নিক্ষেপ করা হয় যে বিন্দু দিয়ে শুরু করে, সেইটাই হচ্ছে প্রক্ষেপণ বিন্দু। এরপর খেয়াল করবে প্রক্ষেপণ পথ। যে বক্রপথে প্রাসের গতি যেই পথটা দিয়ে যাবে সেইটাকে বলা হয় প্রক্ষেপণ পথ। প্রক্ষেপণ বেগ, যে বেগ দিয়ে হচ্ছে আমরা এটাকে উৎক্ষেপণ করি সেটা হচ্ছে প্রক্ষেপণ বেগ। প্রক্ষেপণ কোণ, যেই কোণে আমরা এটাকে পাঠাই সেটাকে বলবে প্রক্ষেপণ কোণ। প্রক্ষেপণ সীমা বা পাল্লা, প্রাসের প্রক্ষেপণ বিন্দু হতে পতন বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে সেইটাকে বলা হয় প্রক্ষেপণ পাল্লা। উড্ডয়নকাল, তোমার প্রাসটা তোমার এই যে বিন্দুটা আছে প্রথম বিন্দু বা প্রক্ষেপণ বিন্দু, সেই বিন্দু থেকে প্রক্ষেপণ বিন্দুগামী অনুভূমিক তলের উপর এসে পড়তে যে সময়টা লাগবে সেটাকে বলা হয় উড্ডয়নকাল। একে চলনকালও বলা হয়। এটা দেখবা। প্রাসের গতি। প্রাসের গতি হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি, বুঝছো? এটা একটা অধিবৃত্ত হয় এবং এটা দ্বিমাত্রিক গতি। প্রাসের গতি কি ধরনের গতি ভাইয়া? প্রাসের গতি হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, আচ্ছা। প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এর বেগ সর্বনিম্ন হয়, আবার সর্বাধিক উচ্চতায় পৌঁছালে এর গতি একমাত্রিক হয়। ঠিক আছে, নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রাসের গতি সর্বাধিক কখন হয়? যখন তোমার নিক্ষেপণ কোণটা 45 ডিগ্রি হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে প্রাসের সর্বাধিক উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। আচ্ছা, এরপরে অনুভূমিক দিকে ত্বরণ না থাকায় তোমার অনুভূমিক দিকে বেগের উপাংশ ধ্রুব থাকে। সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক। সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি হচ্ছে কত? একমাত্রিক। আমরা জানি প্রাসের গতি ত্রিমাত্রিক, তবে সর্বাধিক উচ্চতায় এটা একমাত্রিক হয়ে যায়। বেগের উলম্ব উপাংশ শূন্য হয়, উলম্ব বরাবর ত্বরণ থাকে, তাই বেগের উপাংশ পরিবর্তিত হয়। এরপরে ভাই প্রাসের সর্বাধিক পাল্লার ক্ষেত্রে তোমরা এটা কীভাবে বের করবা? এরপরে তোমার প্রক্ষেপণ সীমাটা কী দ্বারা আইডেন্টিফাই করে? এটা একটা চার্ট আকার ছিল।
আচ্ছা, এখান থেকে আর কি লাগতেছে, সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়। এটা একটু দেখবা, ইম্পর্টেন্ট লাইন। পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র তোমরা জানো, আমি মহাকর্ষ অভিকর্ষতে পড়িয়েছিলাম যে কি বলা হয়, গ্যালিলিও হচ্ছে 3টা সূত্র দিয়েছিলেন, 3টা পরন্ত বস্তুর সূত্র। প্রথম সূত্রটা ছিল যে বিনা বাধায়, কি বলছি ভাই, প্রথম কথা হচ্ছে এখানে বাধা থাকতে পারবে না, বিনা বাধায় মুক্তভাবে পড়তে হবে। কি বলছি, মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। সেক্ষেত্রে সূত্রটা ছিল, প্রথম সূত্রটা ছিল এরকম যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, মানে এই টি সমানুপাতিক কি ভাই, এইচ সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে না। প্রথম সূত্র ছিল যেটা দেখো যে এই যা পিসা শহরে বিখ্যাত 180 ফুট উচ্চতা হেলানো একটি স্তম্ভের উপর থেকেই পরীক্ষাটা করা হয়েছিল, ঠিক আছে। কি কি করছে এখানে এগুলো বলা আছে। বিজ্ঞানী নিউটন প্রথম গিনি ও পালক এর মাধ্যমে পরন্ত বস্তু 3টি সূত্র প্রদান করছিলেন। প্রথম সূত্র হচ্ছে একই উচ্চতা থেকে মুক্তভাবে পরন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, মানে কি ভাইয়া, এই সমানুপাতিক টি, ঠিক আছে না। আবার হচ্ছে কি দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক টি। তৃতীয় সূত্রটা কি ছিল, এই সমানুপাতিক টি স্কয়ার, মানে তোমার বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, পরন্ত বস্তু সূত্র দিয়েছেন কে ভাই, গ্যালিলিও। গিনি পালক পরীক্ষা করছিলেন কে, নিউটন। চাই আবার তোমরা পরন্ত বস্তুর সূত্রের জায়গায় নিউটনের নাম দিয়ে দিও না, জাস্ট নিউটন কি করছিল, গিনি এবং পালক পরীক্ষা করছিলেন। গিনি ও পালক পরীক্ষা করা হয় 160 ফুট উঁচু হেরানো স্তম্ভের ছাদ থেকে, এটা ইম্পর্টেন্ট। এরপরে কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ, কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। কেন্দ্রমুখী বলের ত্বরণ বৃত্তাকার পথ বরাবর ক্রিয়া করে, এই দুইটা জিনিস দেখবা। কেন্দ্রমুখী সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য কী ভাই, এতে সমদ্রুতি বিদ্যমান, এই গতিতে সমকৌণিক বেগ বিদ্যমান, এর কৌণিক ত্বরণ শূন্য হয়, এর গতির কেন্দ্রমুখী ত্বরণ থাকে, এই জায়গাগুলো দেখবা, ঠিক আছে। এই গতিবিদ্যা থেকে, এটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না, তারপরেও এটা থেকে যতটুকু পড়া যায় তোমাদের আমি ওইটুকুই হচ্ছে দাগিয়ে দিলাম, এটা ট্রাই করবা। আর এই অধ্যায় থেকে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসে, এটা হচ্ছে আমরা একটা ক্লাসে আলাদাভাবে ফিজিক্সের যত সকল ম্যাথ আসতে পারে ওইটা আমরা আলাদাভাবে নিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে কিছু ম্যাথ আসে, যদি ফিজিক্সে মনে করো যাই ম্যাথ আসে, যদি 2-3টা ম্যাথ আসে তাহলে এখান থেকে একটা ম্যাথ তোমরা পাবা, বা একটা ম্যাথ আসলেও তোমরা এখান থেকে একটা ম্যাথ পাবা, কারণ এইটা থেকে এটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, বুঝছো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।